হ্যালো, সবার কি অবস্থা? আচ্ছা, ধরা যাক কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় হঠাৎ করে সংবাদপত্রের কোনো একটা অংশের টুকরো কাকতালীয়ভাবে আপনার হাতে এসে পৌঁছালো এবং আপনি বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন কিছু সময় পরের একটা ঘটনার কথা সেখানে উল্লেখ আছে এবং দেখতে পেলেন আপনার চোখের সামনে সত্যি সত্যিই সেটা ঘটেও গেল। তখন কি করবেন? কি ব্যাখ্যা দেবেন এই ঘটনার? যেটা সামনে ঘটবে সেটা আপনি আগেই জানতে পেরেছেন, কিভাবে সম্ভব হলো এটা? এ ধরনের নানা রকম প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাবে, তাই তো? আসলে এটাই স্বাভাবিক। এরকমই একটা ঘটনায় সাংবাদিক সাগর ভার্মার জীবনটা অনেকটা এলোমেলো করে দিয়েছিল। এরপর সে এমন কিছু ধাঁধার সম্মুখীন হয়েছিল যেটা তার অবিশ্বাসী মনের ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, আজ থেকে শুরু হতে যাচ্ছে অসাধারণ একটা মালায়ালাম টিভি সিরিজ, ধুথার এক্সপ্লেইন। সুপার ন্যাচারাল এবং হররের সংমিশ্রণে সাসপেন্সে ঠাসা সিরিজের কাহিনীতে একবার প্রবেশ করলে এর থেকে বেরোনো আপনার জন্য কঠিন হবে, শুধু এটুকুই বলতে পারি। তো চলুন বকবক বাদ দিয়ে ধুথার আজকের পর্বটা শুরু করি। সাগর ভার্মা একজন বিখ্যাত সাংবাদিক, চারিদিকে বেশ নাম ডাক্তার, ফলে প্রধান সম্পাদক হিসেবে সবসময় সবার কাছে চাহিদার তুঙ্গে থাকেন তিনি। কিন্তু সিরিজটা শুরু হয় সাংবাদিক সাগর ভার্মার অদ্ভুত একটা দৃশ্য দেখানোর মাধ্যমে। দেখা যায় মিস্টার ভার্মা নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করার চেষ্টা করছেন এবং তিনি তার প্রিয় স্ত্রী প্রিয়ার নাম ধরে ডেকে চলেছেন। নিজেকে শেষ করে দেওয়ার আগে স্ত্রীকে একটা শেষ ভয়েস মেসেজ পাঠাতে চান তিনি। ভয়েস মেসেজটা রেকর্ড করার জন্য যখন ফোনটা হাতে নেন ভার্মা, তখন দেখতে পান ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। এরপর যখন চার্জারটা খুঁজে বের করে নেন, তখন সাগর ভার্মার একটা ফাইলের দিকে নজর যায়। ফাইলে কিছু একটা দেখে প্রচণ্ড চমকে যান এই সাংবাদিক এবং তখনই আত্মহত্যার সিদ্ধান্ত ত্যাগ করেন এবং কিছুক্ষণ আগে গিলে ফেলা ঘুমের ওষুধগুলো বমি করে বের করে দেওয়ার চেষ্টা চালান এই সাংবাদিক সাগর ভার্মা কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য এরপরের দৃশ্যপট আজকের দিনের 6 দিন আগে, মানে এই ঘটনার 6 দিন পেছনে চলে যাওয়া হয়। মিস্টার ভার্মা কেন সুইসাইড করতে গেলেন এবং তিনি এমন কি দেখতে পেলেন যে বাঁচার জন্য গিলে ফেলা ওষুধগুলো বের করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন? এটা কিন্তু বিরাট একটা রহস্য, আর এই রহস্যর দোলা চালেই এখন আমরা প্রবেশ করতে চলেছি। 6 দিন আগে সাংবাদিক সাগর ভার্মা নতুন একটা সংবাদপত্রের প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। তার যোগদান উপলক্ষে একটা গ্র্যান্ড ওপেনিং সেরেমনি করা হয়েছিল। অনুষ্ঠান শেষ করে সাগর ভার্মা তার মেয়ে, স্ত্রী এবং তার প্রিয় কুকুরকে নিয়ে বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন, কিন্তু রাস্তায় একটা ধাবার সামনে এসে গাড়ির তেল ফুরিয়ে যায়। ধাবা বুঝতে পেরেছেন তো? ওই খাবারের টং দোকানের মতো কিছু একটা আর কি। এ সময় এক বন্ধুকে ফোন করে তিনি তার জন্য একটা গাড়ির ব্যবস্থা করতে বলেন। ফোনটা করা শেষ করে সবার জন্য পাশের ধাবাতে খাবার কিনতে যান মিস্টার ভার্মা। ওদিকে মেয়ে জল চাইছে দেখে স্ত্রীও নেমে আসেন গাড়ি থেকে। ঠিক তখনই সেই মুহূর্তে সাগর ধাবার একটা জায়গায় একটা খবরের কাগজের টুকরো খুঁজে পায়, যেটাতে চোখ বুলিয়ে তিনি দেখতে পান তাতে লেখা রয়েছে 10:45 তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এবং গাড়িতে থাকা তার কুকুরটা মারা যাবে। ভীষণ এই অদ্ভুত এবং অবাক করা মতো বিষয়টা একেবারে চমকে দেয় ভার্মাকে। সাথে সাথে তিনি ঘড়ির দিকে তাকান এবং দেখতে পান কাগজে লেখা সময়টা আসতে ঠিক 2 মিনিট বাকি আছে। তার চমকে যাওয়া অবস্থা দেখে তার স্ত্রী প্রিয়া যখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ঠিক সেই সময় ঘড়িতে সেই সময়টা এসে হাজির হয়। কাগজে লেখা অক্ষরগুলোর মতোই একটা ট্রাক এসে তাদের দাঁড় করানো গাড়িতে প্রচণ্ড জোরে ধাক্কা মারে, ফলে রাস্তা থেকে ছিটকে পাশের ঢালে পড়ে যায় সাগর ভার্মার গাড়িটা। এটা দেখে দুজনেই একেবারে চমকে ওঠে, কারণ তাদের এই গাড়ির মধ্যে ছিল তাদের একমাত্র মেয়ে। ফলে মিস্টার ভার্মা এবং মিসেস ভার্মা দুজনেই গাড়িতে থাকা তাদের মেয়ে অঞ্জলির নাম ধরে চিৎকার করে সেদিকে দৌড় দেয়। গাড়ির কাছে গিয়ে দেখতে পায় রক্তের একটা ধারা দুমড়ে মুচড়ে যাওয়ার গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসছে। মেয়ের নাম ধরে সাগর এবার আর্তনাদ করে ওঠে, কিন্তু দেখা যায় ঠিক সেই সময় তার মেয়ে তাকে ডাক দেয়। এটা দেখে প্রচণ্ড অবাক হয়ে ভার্মা মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। এ সময় দেখা যায় গাড়ি দুর্ঘটনার কিছুক্ষণ আগে
কুকুরটা অঞ্জলির পুতুলটা বাইরে ফেলে দিয়েছিল, ফলে গাড়ি থেকে নেমে সেটা তুলে নেওয়ার জন্য বেরিয়েছিল এই অঞ্জলি। আর এ কারণেই বেঁচে যায় মেয়েটা। কি কোইন্সিডেন্স এবং অদ্ভুত, ভাবতে পারেন? অন্যদিকে আমাদের আর একটা ঘটনা দেখানো হয়। সেই ট্রাক ড্রাইভার ট্রাক থেকে নেমে গাড়ির ফুয়েল ট্যাঙ্কারের কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করে, কিন্তু যখন সে সাগরের চিৎকার শুনতে পায় তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি হলো বিষয়টা আমরা একটু পরে দেখছি। এর কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসে মিস্টার সাগর ভার্মা। এরপর পুলিশকে ফোন দিয়ে একটা অভিযোগপত্র তৈরি করেন তিনি। এ সময় তার বাবাকে কিছুটা পাগলেটে আচরণ করতেও দেখা যায়। তিনি সাগরের হাত থেকে কাগজটা নিয়ে বলতে শুরু করেন, তোকে সাংবাদিক হতে দেব না আমি। সাগর ভার্মার বাবার এই আচরণটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। এর পেছনে একটা গভীর এবং অন্যতম প্রধান রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্য এবং কারণটাই আমরা রিভিল করব ভবিষ্যতে। যা হোক, এর কিছুক্ষণের মধ্যেই পাশের থানা থেকে সাব ইন্সপেক্টর অজয় ঘোষ তার বাড়িতে এসে পৌঁছায়। সব শুনে সেই ট্রাকের ড্রাইভারের খোঁজ করা শুরু করেন পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পাশের জঙ্গলের মধ্যে থেকে সেই ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় এবং মৃত কুকুরটাকে তাদের ফার্ম হাউজের একটা পাশের জমিতে কবর দেওয়া হয়। এরপরের দিন সকালে সাগর ভার্মা যখন তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার মেয়ে অঞ্জলি এসে বলে, বাবা আমি কুকুরের একটা নাম রেখেছি, সেটা হচ্ছে হিপোপটেমাস বা জলহস্তি। মেয়ের মুখে এটা শুনে হঠাৎ মিস্টার ভার্মার গত রাতে ধাবার পাওয়া সেই কাগজের টুকরোটার কথা মনে পড়ে যায়। কারণ সেখানে অ্যাক্সিডেন্টের কথা লেখা থাকলেও আর একটা প্রশ্ন লেখা ছিল, সেটা হলো মৃত কুকুরের নামটা কি। আর এটা মনে হওয়ার সাথে সাথেই ভার্মা সেই ধাবায় গিয়ে পৌঁছান আবার, এবং ডাস্টবিনের মধ্যে থেকে সেই পেপারের টুকরোটাকে বের করে নিয়ে আসেন। সেখানে একটা সুডোকু কোড লেখা ছিল। সুডোকুটা পূরণ করে দিলে দেখা যায় সেটা মিলে গিয়েছে, অর্থাৎ কুকুরটার নাম হিপোপটেমাসই হয়েছে। আর বিষয় নিয়ে প্রচণ্ড অবাক হয়ে এবার সেটার দিকে তাকিয়ে থাকেন মিস্টার সাগর ভার্মা। চমকে যাওয়া অবস্থার মধ্য দিয়েই তিনি তার অফিসে চলে আসেন, কিন্তু তার দিকে তাকিয়ে তার সেক্রেটারি অমৃতা হেসে উঠে বলে, এত চিন্তার কি আছে যে 2 পায়ের 2 রঙের মোজা পরে চলে এসেছেন। অঞ্জলির কথায় এবার ভার্মার কিছুটা সন্দেহ ফেরে। সে খেয়াল করে, সত্যিই তো এরকম ভুল তো তার আগে কখনোই হয়নি। তবে সাগর অমৃতাকে তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনাগুলো খুলে বলে। সব শুনে অমৃতাও বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে এটা কিভাবে সম্ভব, যেটা ভবিষ্যতে ঘটবে সেটা একটা খবরের কাগজের টুকরোতে লেখা থাকে। অন্যদিকে পুলিশ স্টেশনে আর একটা বিষয় লক্ষ্য করা যায়। জানা যায় সেই ট্রাক ড্রাইভারের নাম হচ্ছে কোটি। থানায় ধরে নিয়ে আসার পরে সে একজন উকিলও ঠিক করেছে এবং তার উকিলই তাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। কোটির বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ পায়নি পুলিশ। ড্রাইভারের স্বীকারোক্তিতে জানা গিয়েছে অদ্ভুত কিছু বিষয়। তার বক্তব্য অনুসারে অ্যাক্সিডেন্টের সময় তার ট্রাকের সামনের কাচের উপরে হঠাৎ একটা খবরের কাগজ উড়ে এসে পড়েছিল, ফলে সামনে কিছুই দেখতে পায়নি সে। আর সে কারণেই মূলত সাগর ভার্মার গাড়িতে ধাক্কা লাগে। এছাড়া সে মাতালও ছিল না। ড্রাইভারের এই কথাটা সন্দেহ হওয়ার পরে তার ডোপ টেস্টও করা হয়, কিন্তু পুলিশ দেখতে পায় এই ড্রাইভার কোনো প্রকার মাতালও ছিল না। ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আর এই বিষয়টা ইন্সপেক্টর ঘোষ যখন ভার্মাকে জানায় তখন প্রচণ্ড রেগে যান সাংবাদিক এবং ঘোষকে বলে, এই লোকটা ইচ্ছে করেই তার গাড়িকে ধাক্কা দিয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত, তাই তাকে যেন আটকে রাখা হয়। কথাগুলো বলে সে পুলিশ মিস্টার ঘোষকে 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, অবশ্যই এটা ঘোষ হিসেবে। টাকা পেয়ে সাব ইন্সপেক্টর ঘোষ কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া কোটিকে আবার থানায় ধরে নিয়ে আসে। ওদিকে ভার্মার অফিসে আর একটা ঘটনা দেখা যায়। তার এক সহকর্মী চার্লস তাকে একটা শুভেচ্ছা কার্ড পাঠিয়েছে, সেই সাথে একগুচ্ছ মরে যাওয়া ফুলও পাঠিয়েছে। এই মরে যাওয়া ফুলটা দেখে এবার রেগে ওঠে সাগর। আসলে এই চার্লসের সাথে সে যে পোস্টে চাকরি করছে সেই পোস্টটা পাওয়ার একটা প্রতিযোগিতা চলছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু সংবাদপত্রের মালিককে সাগর বোঝাতে সক্ষম হয়েছিল চার্লসের শারীরিক এবং মানসিক অবস্থা এরকম একটা কোম্পানি চালানোর জন্য পারফেক্ট নয়। ফলে পত্রিকার মালিক চার্লসের পরিবর্তে সাগরকেই চাকরিটা দিয়ে দেয়। আর এ কারণেই ভার্মার উপরে রেগে আছে চার্লস। এই বিষয়টা নিয়ে সে তার অ্যাসিস্ট্যান্ট অমৃতার সাথেও এবার কথা বলে। সব শুনে অমৃতা তাকে জানায় এসব নিয়ে বেশি দুশ্চিন্তা না করে সময় নষ্ট না করাই উচিত সাগরের, তবে তার উচিত চার্লসের সাথে অন্তত একবার কথা বলা। অমৃতার কথা শুনে বিষয়টাকে গুরুত্ব দেয় সাগর এবং তারপরে চার্লসকে ফোন করে, কিন্তু দেখা যায় ফোন ধরছে না চার্লস। ফলে সে তার স্ত্রীকে ফোন করলে
তার কাছ থেকে সে জানতে পারে কয়েকদিন আগে চার্লসের ছোট ছেলেটা মারা গিয়েছে। মানসিকভাবেই একেবারে বিপর্যস্ত সে। এখন সে তার বাবার বাড়িতেই থাকছে, তাই চার্লস এখন কোথায় রয়েছে সেটা সে বলতে পারবে না। চার্লসের স্ত্রীর কথাগুলো শুনে সাগর চার্লসের সাথে দেখা করতে তার বাসায় গিয়ে পৌঁছায়। দেখা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেই সে চার্লসের বাসায় ঢোকে। কিন্তু চারিদিকে নিস্তব্ধতা দেখে সাগরের মনে বিভিন্ন রকমের চিন্তার উদয় হয়। সে কিছু ভাবতে ভাবতেই বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু এর মধ্যেই সাগর ভার্মা খেয়াল করেছে গত রাতে সে যে ধরনের একটা কাগজের টুকরো পেয়েছিল সেরকম কাগজের টুকরো বাড়ির আনাচে কানাচে পড়ে আছে, এবং এগুলোর সংখ্যা অজস্র। এগুলো দেখে চিন্তিত মনে চার্লসকে এবার ডাকতে ডাকতে উপরতলায় উঠে আসে সাগর। দোতলার বিভিন্ন জায়গায় হাজার হাজার কাগজের টুকরো চারিদিকে পড়ে থাকতে দেখে সে, এবং একটা রুমের মধ্যে পিস্তল হাতে সে চার্লসকে খুঁজে পায়। সাগর যখন দরজার কাছে এসে দাঁড়ায় তখন অদ্ভুত কণ্ঠে চার্লস বলে ওঠে, তুমি ফেঁসে গেছো সাগর ভার্মা। আমি জানি তুমি একটা কাগজের টুকরো গতকাল পেয়েছো যেখানে তোমার কুকুরের মৃত্যুর কথা বলা ছিল। চার্লসের কথাগুলো শুনে এবার আকাশ থেকে পড়ে সাগর। সে যখন ভাবছে চার্লস এটা জানলো কি করে, তখন চার্লস তাকে আবার বলে সে কাউকে ছাড়বে না। এর পরের টার্গেট হবে তুমি। আমি যেমন আমার সব কাছের মানুষকে হারিয়েছি, ঠিক তেমনই তুমি তোমার কাছের মানুষকে একে একে হারাবে, এবং তারপরে তুমি নিস্তার পাবে। এরপর চার্লস বলে এটা থেকে মুক্তির একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো এই বলেই চার্লস তার মুখের মধ্যে পিস্তলটা ঢুকিয়ে গুলি করে দেয়। নিজেকে গুলি করার সময় তার হাতে একটা কাগজের টুকরো দেখা যায়। ঠিক দরজার কাছে দাঁড়িয়ে থাকায় চার্লসের তাজা রক্ত সাগরের সারা মুখে এসে লাগে। তার চোখের সামনে যা ঘটল সেটা একেবারেই মানতে পারছে না সাগর ভার্মা। তাই থতমত অবস্থায় ঘর ভর্তি টুকরো কাগজের মধ্যে পড়ে থাকা চার্লসের নিথর দেহটা সেখানে ফেলেই তার বাসা থেকে বেরিয়ে আসে সে। মনের ভিতরে প্রচণ্ড একটা আশঙ্কা কাজ করছে। তবে চলে আসার আগে চার্লসের হাতে যে কাগজটা ছিল সেটা সে নিয়ে আসে। গাইস, কি হলো চার্লস ডেভিডের? কেনই বা সে এমনটা করলো? আর সাগরের উদ্দেশ্যে বলা তার শেষের কথার অর্থটাই বাকি। চলুন সে বিষয়টাই জানি। তবে এগুলো জানার আগে আমাদের চার্লস ডেভিডের মৃত্যুর কয়েকদিনের আগে ফিরে যেতে হবে। সাগর ভার্মা যেভাবে তার কুকুরের মৃত্যুর খবরটা তার মৃত্যুর আগেই জানতে পেরেছিল, ঠিক সেভাবেই শুরু হয়েছিল সব চার্লসের সাথে। প্রথমে তার মা এবং পরে তার বাবা মারা যাওয়ার পরে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই চার্লস ডেভিড। তারপর থেকে তার জীবনটা পাল্টে যায়। যেখানে চার্লস এরকম খবরের কাগজের টুকরো পড়ে থাকতে দেখত, সেটাকেই কুড়িয়ে নিয়ে আসতো তার রুমে, এবং সেখানেই এগুলোকে জড়ো করত সে। এর কারণ ছিল তার মনে হতো সেই কাগজে হয়তো তার অন্য কোনো আপনজনের মৃত্যুর খবর লেখা রয়েছে। আর এরকমই একদিন একটা খবরের কাগজের টুকরো থেকে চার্লস জানতে পারে তার একমাত্র ছেলের মৃত্যুর খবরটা, অথচ তার ছেলে একটু আগেই তার সাথে খেলছিল। কাগজে লেখা দেখে বুকের মধ্যেটা হাহাকার করে ওঠে চার্লসের। তাই সে যখন ছেলেকে খুঁজতে বের হয় তখন ঠিকই দেখা যায় কাগজের লেখার মতোই একটা গ্যারেজের মধ্যে পড়ে আছে তার একমাত্র বুকের ধন। সে যখন বাইরে ছিল তখন কখন যেন সে এই গ্যারেজে চলে এসেছিল। সেদিনের পরে ছেলেকে এভাবে মারা যেতে দেখে নিজেকে আর ক্ষমা করতে পারেননি চার্লস। ছেলের মৃত্যুর শোকে একেবারে ভেঙে পড়ে সে, এবং তারপর একদিন তার হাতে আরেকটা কাগজের টুকরো এসে পৌঁছায়, যেখানে সে নিজের মৃত্যুর একটা ছবি দেখতে পায়, এবং সেই ছবিতে তার পেছনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজনকেও দেখা যায়। অদ্ভুত বিষয়টা হলো ছবির মতো ঠিকই দরজার একই জায়গায় দাঁড়িয়েছিল সাগর ভার্মা। চার্লসের কাগজটা নিয়ে সরাসরি বাসায় ফিরে আসে সাগর। চুপি চুপি বাথরুমে ঢুকে নিজেকে ফ্রেশ করে চার্লসের থেকে নিয়ে আসা সেই কাগজের টুকরোটায় চোখ বুলিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে তার। কারণ সেই একটাই, চার্লসের পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে, এবং যার দুই পায়ে দুই ধরনের মোজা পরা রয়েছে। আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন। আর কাগজের এক পাশে লেখা রয়েছে, এটা এখন থেকে তোমাকে তাড়া করবে। চিরকুটটাতে যে তাকেই বোঝানো হয়েছে সেটা আর বুঝতে বাকি থাকে না সাগর ভার্মার। ওদিকে চার্লসের মৃত্যুর কেস তদন্তের দায়িত্ব দেওয়া হয় ক্রান্তি শেনয় নামে এক সহকারী পুলিশ কমিশনারকে। সহকারী পুলিশ কমিশনার ক্রান্তি দায়িত্ব পেয়েই সাথে এক ইন্সপেক্টরকে সাথে নিয়ে চার্লসের বাসায় এসে পৌঁছায়।
চার্লস যেখানে সুইসাইড করেছিল সেই স্পটটা গভীরভাবে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে সে। এরপরে সেই ইন্সপেক্টরকে জানায় চারিদিকে চার্লসের রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দরজার কাছে কোনো রক্তের ছিটে পড়ে নেই। ফলে তার ধারণা হয়তো চার্লসের মৃত্যুর সময় কেউ সেখানে ছিল, তাই এটাকে একেবারে আত্মহত্যা বলে ধরা যাচ্ছে না। এছাড়াও চার্লসের হাতে যে বন্দুকটা ছিল সেটা একজন সাংবাদিকের পক্ষে জোগাড় করা খুব একটা সহজ কাজ নয়। মনে এ ধরনের কিছু প্রশ্ন নিয়ে এরপরে অফিসার চার্লসের বাসায় এসে পৌঁছায় এবং তার স্ত্রীর সাথে কথা বলে এবং তার সাথে আলোচনার এক পর্যায়ে চার্লসের পাগলামির আচরণের বিষয়টা বলে। কিন্তু কথাবার্তার এক সময় ইন্সপেক্টর ক্রান্তিকে এসে বলে তার নির্দেশ মতো চার্লসের ফোন ডিরেক্টলি চেক করা হয়েছে এবং মৃত্যুর কিছুক্ষণ আগে সাগর ভার্মা নামে একজনের কাছ থেকে চার্লসকে 9 বারের বেশি ফোন করা হয়। এই বিষয়টা শুনে তাকে কিছু দিক নির্দেশনা দেন এএসপি। এর পরের দৃশ্যে পুলিশ সাব ইন্সপেক্টর মিস্টার ঘোষকে দেখা যায়। সেই ট্রাক ড্রাইভার কোটিকে টর্চার করছে। সে কেন তাকে টর্চার করা হচ্ছে সেটা আমরা আগেই দেখেছি, কিন্তু ঘোষের টর্চার সত্ত্বেও কোটি একটা কথাই বারবার বলছে তাকে। সাগর ভার্মার গাড়িটাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি সে, কিন্তু ঘোষ কোটির এ ধরনের কথা শুনবে বলে তো আর ভার্মার কাছ থেকে টাকা নেয়নি। ফলে খুব ভয়ানক টর্চার চালিয়ে যেতে থাকে সে। ওদিকে এরপরে দেখা যায় চার্লসের শেষকৃত্য শুরু হয়েছে। যথারীতি সাগর ভার্মা এসেছেন এই শেষকৃত্যে যোগ দিতে। সেখানে এবার ক্রান্তিকেও দেখা যায়। তবে হঠাৎ সাগর খেয়াল করে হলুদ হুডিতে ঢাকায় একটা লোক মোটর সাইকেলে করে তাকে ফলো করছে। এই হুডিওয়ালাকে সে চার্লসের বাসায়ও দেখতে পেয়েছিল, তাই এবার তাকে দেখে একটু চিন্তায় পড়ে যায় সাগর। শেষকৃত্য শেষ করে অফিস হয়ে বাসায় ফিরে আসে সাগর ভার্মা। বাসায় ফিরে সে জানতে পারে এসপি ক্রান্তি তার সঙ্গে দেখা করতে এসেছেন। অফিসারকে বসতে বলে সাগর তার প্রশ্নের সব জবাব দিতে শুরু করে। সাগরের সাথে চার্লসের সম্পর্ক কেমন ছিল, মৃত্যুর আগে কেন তাকে সে বারবার ফোন করেছিল এবং সে তার বাড়িতে গিয়েছিল কিনা, এ ধরনের নানা রকম প্রশ্ন ক্রান্তি সাগর ভার্মাকে করতে থাকে। এসপির কথার জবাবে সব উত্তর ঠিক ঠিক দিলেও সাগর যে চার্লসের ওখানে গিয়েছিল সেই বিষয়টা আর স্বীকার করে না। তবে চৌকস একজন পুলিশ অফিসার হিসেবে সাগরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে ক্রান্তি বুঝতে পারে সাংবাদিক তার থেকে কিছু একটা লুকাচ্ছেন। তাই সাগরের বাসা থেকে বেরিয়ে ক্রান্তি তার সহকারী পুলিশ ইন্সপেক্টরকে সাগরের দিকে নজর রাখার নির্দেশ দেন। ওদিকে আর একটা বিষয় ঘটে যায়। সাব ইন্সপেক্টর ঘোষের অতিরিক্ত টর্চারের কারণে মারা যায় ট্রাক ড্রাইভার কোটি, এবং এই বিষয়টা মিস্টার ঘোষ যখন সাগরকে জানায় তখন একেবারে রেগে আগুন হয়ে যান সাগর ভার্মা। ঘোষকে বকাবকি করতে করতে বলেন এ বিষয়ে সে তাকে কোনো রকম হেল্পই করতে পারবে না, যেহেতু সাব ইন্সপেক্টর টর্চার করে তাকে মেরে ফেলেছে, তাই এই বিষয়টাও তাকেই হ্যান্ডেল করতে হবে। এই মিস্টার ঘোষ খুবই ঠেটা টাইপের একজন পুলিশ অফিসার ছিল। সাগরের এ ধরনের কথায় সেও এবার রেগে যায়। কোরাপ্টেড অফিসার এবার মারাত্মক একটা কাজ করে বসে। কোটির লাশটা সাগরের ফার্ম হাউসের একটা স্টোর রুমে রেখে আসে সে। বোঝাই যাচ্ছে সাগরকে ফাঁসানোর জন্যই এটা সে করেছে। লাশটাকে সেখানে রেখে মিস্টার ঘোষ সাগরকে ফোন করে বিষয়টা জানায়। খবরটা শুনে এবার বিপদে পড়ে যায় সাগর ভার্মা। সেভাবে হারামজাদা পুলিশ তাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে, আর সেই হয়তো একটু পরে লাশ গুমের অভিযোগে তাকে গ্রেপ্তার করতে আসবে। এসব চিন্তা থেকেই সাগর একসময় ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। বাইরে সেদিনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মাথায় নিয়েই সাগর ভার্মা তার ফার্ম হাউসে এসে পৌঁছায়। ফার্ম হাউস থেকে কিছুটা দূরে গাড়িটা পার্ক করে সে। এরপর ঘোষের কথা মতো সে যখন স্টোর রুমে গিয়ে পৌঁছায় তখন একটা মূর্তিমান আতঙ্ক হয়ে তার সামনে হাজির হয় রক্তাক্ত কোটির লাশ। এই ভয়ঙ্কর অবস্থাটি দেখে নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায় সাগর। সে দেখতে পায় সেই অবস্থাতেই কোটি তার দিকে এগিয়ে আসছে, তবে নিজের রক্তে হোঁচট খেয়ে স্টোর রুমে রাখা একটা তীক্ষ্ণ ফলার মধ্যে গেঁথে যায় কোটির দেহটা। আসলে ঘোষ কোটিকে মৃত ভেবে এখানে ফেলে গেলেও তখনও বেঁচে ছিল ট্রাক ড্রাইভার কোটি। তাই ঘোষ চলে যাওয়ার পরে লোকটা জেগে উঠেছিল, আর সাগর যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন কোটি বাঁচার জন্য তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয় না, আর এভাবেই নিজের রক্তে হোঁচট খেয়েই চূড়ান্ত মৃত্যু ঘটে কোটির। কিন্তু কোটির এই অবস্থার মধ্যেও একটা বিষয় সাগরের চোখে পড়ে। কোটির পেট ফুঁড়ে যে লোহার দণ্ডটা বেরিয়ে গিয়েছিল সেটার মাথায় একটা কাগজের টুকরো গাঁথা অবস্থায় দেখতে পায় সাগর। বিষয়টা ভীষণ অবাক করা, তাই সেই রক্তাক্ত কাগজটা নিয়েই সে তার নিজের কাছে রেখে দেয়। এরপর কোটির ডেড বডিটা
একটা কাভারে মুড়িয়ে তাদের বাড়ির পাশের একটা জায়গায় সেটাকে কবর দিয়ে দেয় সাংবাদিক ভার্মা। কোটির ডেড বডি যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন তার খোঁজে পুলিশ নানাবিধ চেষ্টা চালাতে থাকে। আর এরই একটা সূত্র ধরে পুলিশ একটা বিষয় জানতে পারে। চার্চের হাতে যে পিস্তলটা পাওয়া গিয়েছিল সেটা ছিল বাইরের কোনো রাজ্য থেকে আমদানি করা একটা পিস্তল, এবং এই অস্ত্রগুলো বিশেষ উপায়ে নানা জায়গায় চোরা কারবার করা হতো। ক্যারিয়ার হিসেবে চোরা কারবারিরা সাধারণত ট্রাক ড্রাইভারদের বেছে নিত, কারণ এই ট্রাক ড্রাইভাররা বিভিন্ন রাজ্যে অবাধে চলাচল করতে পারে। এই ধরনের চিন্তা থেকেই পুলিশ এরপরে শুরু করে খোঁজ, অবৈধ অস্ত্রের খোঁজ। এবং একজন চোরা কারবারির কাছ থেকে পুলিশ জানতে পারে তারা সাধারণত ট্রাক ড্রাইভারের দিয়েই এই কাজগুলো করিয়ে থাকে। এএসপি ক্রান্তিকে এবার একে একে দুই মিলিয়ে দেয়। পুলিশের ধারণা হয় যেহেতু কোটিকে এখনো পাওয়া যায়নি এবং সে বাড়িতেও ফেরেনি, তাই এই অস্ত্র চোরাচালানের সঙ্গে কোটি জড়িত থাকতে পারে। আর এই বিষয়টা পুলিশের মনে আরও সন্দেহ তৈরি করে। সে কারণে এসিপি ক্রান্তি তার সহকারীকে নিয়ে একদিন কোটির বাড়িতে গিয়ে হাজির হয়। তার বাড়ির পরিবেশ এবং কোটির স্ত্রীর বেশভূষা দেখে ক্রান্তি ভালোভাবেই বুঝে যায় একজন সাধারণ ট্রাক ড্রাইভারের পক্ষে এ ধরনের বিলাসী জীবনযাপন করা একেবারেই সম্ভব নয়। নিশ্চয়ই কোটি চোরা কারবারের সাথে জড়িত ছিল। কোটির বাড়ি থেকে বেরিয়ে এসিপি ক্রান্তি তার ইন্সপেক্টরকে কোটির বিষয়ে আরও জোরদার খোঁজ চালাতে নির্দেশ দেয়। অন্যদিকে সাগরের বাড়িতে আর একটা ঘটনা ঘটতে দেখা যায়। সাগরের স্ত্রী প্রিয়ার কাছে তার এক বন্ধু ফোন করে অদ্ভুত একটা বিষয় বলে। সে বলে বিমার টাকার লোভে একটা হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে সে, এবং তাতে 4 জন পুড়ে মারা গিয়েছে। তার কথার জবাবে প্রিয়া তাকে বলে বিষয়টা নিয়ে সে যেন চিন্তা না করে, সে এটা দেখছে। আসলে প্রিয়ার এই বিষয়টা এখানকার কাহিনীর সাথে কিছুটা শূন্য ছাড়া মনে হলেও এই পাঠটুকু আপনাদের মনে রাখার অনুরোধ করছি, কারণ এই বিষয়টা অনেক বড় একটা রহস্যের জট খুলবে ভবিষ্যতে। অন্যদিকে কোটির খোঁজ চালাতে গিয়ে পুলিশ আর একটা বিষয় জানতে পারে। কোটি যেদিন নিরুদ্দেশ হয়েছিল সেদিন সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। আর অদ্ভুত বিষয়টা হলো সেটা ছিল সাগর ভার্মার গাড়ি। সেই অ্যাক্সিডেন্টের তদন্ত করেছিল অজয় ঘোষ নামে এক পুলিশ সাব ইন্সপেক্টর। এই খবরটা ক্রান্তির মনে একটা নতুন ভাবনা ধরায়, তাই সে চলে আসে অজয় ঘোষের থানায়। সরাসরি সে অজয় ঘোষের কাছে এবার কোটির বিষয়ে জানতে চায়। এসিপি ক্রান্তির কথার উত্তরে অজয় ঘোষ বলে অ্যাক্সিডেন্টের পরে সে কোটিকে আটক করে থানায় নিয়ে এসেছিল, কিন্তু তার উকিল তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। এরপরে সে কোথায় গিয়েছে সেটা সে বলতে পারবে না। থানা থেকে বেরিয়ে ঘোষকে নিয়ে ক্রান্তি এরপর কোটির সেই জব্দ করা একটা ট্রাকের কাছে এসে পৌঁছায়। পুলিশ কমিশনারের বিচক্ষণতায় সেই ট্রাকের একটা গোপন চেম্বার থেকে 2টো পিস্তল উদ্ধার করা হয়। আর বলাই বাহুল্য এটা ছিল অবৈধ পিস্তল। আর এই ঘটনায় এরা সবাই এবার নিশ্চিত হয় কোটি সত্যিই একজন স্মাগলার ছিল। পিস্তল উদ্ধার করে ঘোষকে বিদায় জানিয়ে ক্রান্তি যখন থানা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে তখন সে তার ইন্সপেক্টরকে আরেকটা কথা বলে। সে বলে ঘোষকে তার খুব একটা পছন্দ হয়নি, লোকটা তার থেকে কিছু একটা লুকাচ্ছে, তাই ইন্সপেক্টর যেন তার উপরে নজর রাখে। কথাগুলো বলার পরে ক্রান্তির গাড়ি যখন কিছুটা এগোতে শুরু করেছে তখন থানার দিকে মুখ করা একটা সিসি ক্যামেরার দিকে তার নজর যায়। এটা দেখে ক্রান্তি তার সহকারীকে বলে এই ক্যামেরার ফুটেজগুলো তার প্রয়োজন। অন্যদিকে যখন পুলিশের তদন্ত চলছে তখন সাংবাদিক সাগর ভার্মার অফিসে সাত রব পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার ওখানে আজকে আসার কথা তার সংবাদপত্রের উদ্বোধনের কাজে। এই মন্ত্রীর সাথে সাগরের আবার বিরাট একটা ভাব। গত ইলেকশনে সে যখন অন্য একটা পত্রিকায় কাজ করত তখন থেকেই সাগর ভার্মার সাথে এই মন্ত্রীর একটা ভাব তৈরি হয়েছিল। মূলত মন্ত্রীর ভোটের প্রচারের জন্য সাগর খুব পজিটিভ নিউজ চেপেছিল, আর তার এই নিউজগুলোতেই প্রতিপক্ষে ঘায়েল হয়ে যায়। মূলত সাগর ভার্মার কারণেই এই মন্ত্রী আজকে মন্ত্রিত্ব লাভ করেছে। বলা যায় কলুষিত সাংবাদিকতার একটা কদাকার চিত্র ফুটে উঠেছে এখানে, এবং সাগর ভার্মা টাকা এবং ক্ষমতার লোভে সাংবাদিকতার মতো একটা পেশাকে কলুষিত করেছেন। তার সংবাদপত্রের উদ্বোধনের দিনে সাগর একটা বিষয় খেয়াল করে, সে কোথাও তার সেক্রেটারি অমৃতাকে দেখতে পায় না। তাই মন্ত্রীকে বিদায় জানানোর পর সাগর জানতে পারে তার সেক্রেটারি অমৃতা কোনো একটা কারণে অফিসে আসেনি। সে তাকে ফোনে এবার চেষ্টাও করে, কিন্তু সাগর দেখতে পায় অমৃতার ফোন বন্ধ রয়েছে। তবে আর একটা বিষয় খেয়াল করে সাগরের সহকারী সম্পাদক দেখতে পান তারা আগামী দিনে যে পত্রিকাটা প্রকাশ করবে সেটার বিভিন্ন জায়গায় ফাঁকা রাখা হয়েছে। সাগর এটা কেন করেছে সেটা জানার জন্য সহকারী সম্পাদক যখন তার কাছে এগুলো জানতে চায় তখন সে জানায়
মন্ত্রীর পার্টির প্রচারণার জন্য সে এইসব স্থান ফাঁকা রেখেছে। মূলত এই ফাঁকা স্থানগুলোতে মন্ত্রীর প্রচারণার খবর ছাপা হবে। সে আরও বলে মন্ত্রীর ভাকু পার্টির সাথে তাদের সংবাদপত্রের একটা চুক্তি হয়েছে। এসব কথা শুনে সহকারী সম্পাদক কৃষ্ণমূর্তি এবার রেগে ওঠেন। একজন সাংবাদিক হিসেবে তার এ ধরনের বিবেকহীনতা তিনি মানতে পারছেন না। ফলে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে পদত্যাগ করে বসেন কৃষ্ণমূর্তি। কিন্তু সহকারী সম্পাদকের এ ধরনের পদত্যাগের বিষয়ে সাগরের মধ্যে কোনো রকম অনুশোচনা করতেও দেখা যায় না। অন্যদিকে সাগরকে আর একটা বিষয়ে বেশ অস্থির হতে দেখা যায়। মন্ত্রী যখন তার ওখানে ছিল তখন সেখানে আনা বিভিন্ন কাগজের টুকরো সে তার কর্মীদের জড়ো করতে নির্দেশ দেয়। কৃষ্ণমূর্তি চলে গেলে সে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে, কিন্তু কোনো বিশেষ কিছু না পেয়ে কিছুটা হতাশ হয় সাগর। কিন্তু হঠাৎ কিছু একটা মনে হলে সে জানলার কাছে গিয়ে দেখতে পায় সেই হলুদ হুডি পরা লোকটা তাকে দেখে চলে যাচ্ছে। কিন্তু এ সময় তার কাছে একটা ছোট্ট কাগজের টুকরো এসে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে সাগর তাতে যখন চোখ বোলায় তখন সে দেখতে পায় একটা রাশিচক্র লেখা রয়েছে তাতে। সেখানে বলা হয়েছে মিথুন রাশির মানুষকে খুব কষ্ট পেতে হবে আজ। কারো স্ত্রী সন্তান সম্ভবা থাকলে সেই সন্তান পেটে থাকতেই মারা যাবে। এই লেখাটা পড়েই এবার আঁতকে ওঠে সাগর। সে জানে তার স্ত্রী প্রিয়ার 6 মাস চলছে, তার ঘরে নতুন সন্তান আসতে যাচ্ছে। এটা দেখেই সে তার বাড়িতে সাথে সাথে ফোন করে, কিন্তু তার গৃহকর্মীর কাছ থেকে জানতে পারে তার আশঙ্কার একটা ভয়ঙ্কর খবর। তার গৃহকর্মী তাকে বলে প্রিয়া অ্যাক্সিডেন্ট করেছে, রক্তে ভেসে গিয়েছে চারদিক এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খুব তাড়াহুড়োর মধ্যে থাকায় সাগরকে বিষয়টা জানাতে পারেনি সে। কিন্তু সাগর যখন এটা জানতে পারে তখন প্রিয়াকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই সে সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু প্রিয়ার কেবিনের দিকে সে যখন যেতে শুরু করেছে তখন অন্য একটা কেবিনে সাগর দেখতে পায় তার সেক্রেটারি অমৃতা আহত অবস্থায় পড়ে আছে। তবে সেটাকে আপাতত গুরুত্ব না দিয়ে সাগর তার স্ত্রীর কাছে গিয়ে এক নার্সের কাছ থেকে জানতে পারে প্রিয়ার পা কেটে গিয়েছিল, তবে তার সন্তান ভালো আছে। এই খবরটায় সাগর বেশ খুশি হয় এবং স্ত্রীকে শান্ত থাকতে বলে সে এবার অমৃতার কেবিনে চলে আসে। সাগরকে দেখে অমৃতা ভীষণ খুশি হয়, কিন্তু সাগর তার কাছে জানতে চায় কিভাবে সে আহত হলো। আর সাগরের এই কথার উত্তরে অমৃতা যেটা বলে সেটা একেবারে চমকে যাওয়ার মতো একটা বিষয়। সাগরকে কাঁদতে কাঁদতে অমৃতা বলে, আমাদের সন্তান মারা গিয়েছে, আমাদের সন্তান মানে সাগরের সন্তান। অমৃতার এই কথায় প্রচণ্ড অবাক হয়ে যায় সাগর ভার্মা। সে ভাবতে থাকে তার সন্তান কিভাবে তার সেক্রেটারির পেটে গেল। আর মূলত এভাবেই শেষ হয় ধোতার আজকের পর্ব। বন্ধুরা, এক গাদা চমক এতক্ষণ আমরা দেখতে পেয়েছি। অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমরা পাইনি, তবে সেই উত্তরগুলো আমরা জানতে পারবো ধোতার পরবর্তী পর্বে। তাই সিরিজটা কন্টিনিউ করতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, ফিরছি খুব তাড়াতাড়ি।